হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্যাটার্ন রিকগনিশনের ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো আজকের ভিডিওতে আমরা দেখব প্যাটার্ন রিকগনিশন কী, এটা কীভাবে কাজ করে, এর অ্যাপ্লিকেশনগুলো কী কী, তারপরে ফিচার কীভাবে সিলেক্ট করতে হয় বা সিলেক্টিং ফিচার্স আর কি, এরপর হচ্ছে কস্ট অফ ইরর, তারপর হচ্ছে ফিচার কনসেপ্ট, জেনারেশন এবং ট্রেড অফ। এই টপিক্সগুলো আজকের ভিডিওতে আমরা দেখব। তো যেহেতু ফান্ডামেন্টাল কনসেপ্ট, তা আমি বলবো যে এই ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে একবারে দেখবেন, তাহলে এই প্যাটার্ন রিকগনিশন সম্পর্কে যে বেসিক ধারণাগুলো বা বেসিক নলেজগুলো সেগুলো আপনারা একবারে অ্যাট এ গ্লান্স পেয়ে যাবেন, তাহলে কোনো পার্টি আর স্কিপ হবে না। তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক। তো প্রথমে জানতে হবে প্যাটার্ন রিকগনিশন কী, তাই না? তো প্যাটার্ন রিকগনিশনটা হচ্ছে ইট ইজ এ ফিল্ড অফ মেশিন লার্নিং অ্যান্ড এআই, অর্থাৎ artificial intelligence, that focus on identifying patterns, regularities or structures in data and making decision on or prediction based on them. অর্থাৎ এই প্যাটার্ন রিকগনিশনটা হচ্ছে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুইটার এমন একটা ফিল্ড বা এমন একটা শাখা যেটা কিসের উপর ফোকাস করে, ফোকাস অন আইডেন্টিফাইং প্যাটার্নস, রেগুলারিটিস অর স্ট্রাকচার্স, বিভিন্ন ধরনের প্যাটার্ন, রেগুলারিটি বা স্ট্রাকচারের উপরে বেস করে তারা একটা ডিসিশন মেক করে বা প্রেডিকশন করে। এটাই হচ্ছে মেনলি প্যাটার্ন রিকগনিশন। অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই যে কোনো একটা প্যাটার্ন থেকে কোনো একটা প্রেডিকশন করাকেই বলা হয় প্যাটার্ন রিকগনিশন। ক্লিয়ার? এরপর আমরা দেখব যে প্যাটার্ন রিকগনিশন কীভাবে কাজ করে। তো এখানে আমাদের 5টা ফেজ আছে। তো প্রথমটাই হচ্ছে ডাটা কালেকশন। এখানে ডাটা কালেকশন স্টেজে কী হয়, এখানে যে ডেটাগুলো সেগুলোকে আমরা কালেক্ট করে থাকি। ডেটা বলতে কী বোঝায়, সেটা হতে পারে ইমেজ, হতে পারে সিগন্যাল, হতে পারে টেক্সট অথবা যে কোনো কিছু। ডেটা কালেকশনের পরে এখানে কি করা হয়, সেকেন্ড ফেজে এসে ডেটাকে প্রি প্রসেসিং করা হয়। তো প্রি প্রসেসিংয়ের মধ্যে কী করা হয়, ডেটার মধ্যে যে নয়েজগুলো সেগুলোকে রিমুভ করা হয়, ডেটাকে নর্মালাইজ করা হয়, ডেটার যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করা হয়। তো এটা গেল সেকেন্ড স্টেপ। ডেটা প্রি প্রসেসিং করার পরে 3 নাম্বার স্টেপে এসে কী করা হয়, ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশন বলতে কী বোঝায়, এক্সট্রাক্ট ইম্পর্টেন্ট ফিচার্স ফ্রম ডেটা। অর্থাৎ ওই যে ডেটাকে আমরা প্রি প্রসেসিং করে রেডি করলাম, কোনো নয়েজ নাই, ওইখানে কোনো ডেটার কোয়ালিটি ভালো করা হলো, ইমপ্রুভ করা হলো, ডেটাকে নর্মালাইজ করা হলো। এরপরে ডেটার মধ্যে যে ইম্পর্টেন্ট যেই ফিচার্সগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে নিয়ে কাজ করা হয়। এবং ডেটার মধ্যে ইম্পর্টেন্ট ফিচার্স বলতে তাহলে কী বোঝায়, হতে পারে সেটা ডেটার লেন্থ, হতে পারে সেটা উইথ, টেক্সচার, কালার, শেপ। যেমন ধরেন আমরা যদি চিন্তা করি যে আমরা একটা আম বা যে কোনো ফল নিয়ে যদি চিন্তা করি, যে আমেরটা যদি চিন্তা করি, সেক্ষেত্রে কী হবে, যে এক একটা আমের এক এক ধরনের টেক্সচার থাকে, এক একটা আমের এক এক রকমের কালার থাকে, এক একটা আমের এক এক রকম শেপ থাকে। এই যে একটা আমকে ডিফাইন করার জন্য যে ইউনিকলি যে ফিচার্সগুলো, সেটাই আমাদের এই ফিচার এক্সট্রাকশনের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। তো 3 নাম্বার স্টেপে তো ফিচার এক্সট্রাকশন করা হলো। এবার 4 নাম্বার স্টেপে সেটা কী করা হয়, ক্লাসিফিকেশন অর ডিসিশন মেকিং। অর্থাৎ আমরা যেই ফিচার্সগুলো এক্সট্রাক্ট করলাম সেইটার উপর বেস করে তারা কী করে, এখানে একটা এমএল মডেল বা রুল ইউজ করা হয়, ডেটাকে ক্লাস বা লেভেলে তখন তারা দিয়ে দেয় যে এই শেপ বা এই ক্যাটাগরি হলে এটা এই আম, এই শেপ বা এই ক্যাটাগরি হলে এটা এই আম। আর এক একটা আমের এক এক রকম শেপ বা এক রকম বৈশিষ্ট্য থাকে, তাই না? ওটাকে আমরা খুব ভালোভাবে ক্লাসিফাই বা লেবেলিং করতে পারি, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবার ক্লাসিফিকেশনের পরে কী করা হয়, পোস্ট প্রসেসিং। ডেটাকে পোস্ট প্রসেসিং করা হয়, অর্থাৎ ডেটাকে রিফাইন, যে রেজাল্ট আমার থাকে সেটা রিফাইন করা হয় বা ইমপ্রুভ করা হয়। তো মেনলি আমাদের এই প্যাটার্ন রিকগনিশনে এই ধরনের এই 5টা কাজই হয়ে থাকে বেসিক। তো এখন আমরা দেখব এই প্যাটার্ন রিকগনিশনের কিছু অ্যাপ্লিকেশন যেটা আমরা রিয়েল লাইফে খুব ভালো খুব বেশি ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। সেটা হতে পারে ইংলিশ হ্যান্ডরাইটিং রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন, বায়োমেট্রিক রিকগনিশন, যেমন হতে পারে সেটা ফেস বা ভয়েস। এরপর হতে পারে অটোনোমাস নেভিগেশন, সেটা হতে পারে সেলফ ড্রাইভেন কার বা রোবট, ক্যান্সার ডিটেকশন অ্যান্ড গ্রেডিং, ল্যান্ড কভার ক্লাসিফিকেশন। এই সবগুলোই কিন্তু প্যাটার্ন রিকগনিশনের এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা রিয়েল লাইফে সচরাচর ইউজ করে থাকি বা এগুলোর সাথে আমরা পরিচিত, তাই না? দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, স্টোরিং ইনকামিং ফিশ অন অ্যান ইমেজ অফ স্পেসিস। দুইটা ইমেজ দেওয়া আছে মাছের, সেটা কি, একটা হচ্ছে সি বাস, একটা হচ্ছে স্যালমন, দুটা মাছ, তাই না, সামুদ্রিক মাছ। এখানে ফার্স্ট কোশ্চেন কী বলা হয়েছে, হোয়াট ইনফরমেশন ক্যান
ডিস্টিংগুইশ দ্য স্পেসিস। অর্থাৎ এই যে মাছ দুটা ভিন্ন মাছ, এটাকে আমরা কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলতে পারি যে দুটা মাছ হচ্ছে ডিফারেন্ট, সেম মাছ না। সেটা হতে পারে লেন্থ, হতে পারে উইথ, হতে পারে ওয়েট, একটা মাছের এক রকম ওয়েট থাকে, হতে পারে শেপ, হতে পারে টেল শেপ অ্যান্ড সো অন, এরকম টাইপের হতে পারে। তো এগুলোকে আমরা বলতে পারি ফিচার্স, মানে কোন কোন ইনফরমেশানগুলো বেস করে আমরা দুটো মাছকে ডিফাইন করতে পারি। এটাই হচ্ছে মেনলি কোশ্চেনে বলা হয়েছে, যে আমরা যে দুইটা মাছ বা দুইটা স্পেসিস, দুইটা ভিন্ন প্রজাতির মাছ বা ভিন্ন গোত্রের মাছ, সেটাকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি, এটাই হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে। এভাবে আমরা ফিচার এক্সট্রাকশনের মাধ্যমে বা ফিচারগুলোকে ডিফাইন করার মাধ্যমে দুটো মাছকে আলাদা করতে পারি, তাই না? তাছাড়া দেখি সেকেন্ড কোশ্চেনে কী বলা হয়েছে। হোয়াট ক্যান কজ প্রবলেমস ডিউরিং সেন্সিং। অর্থাৎ একটা ইমেজ যখন আমরা একটা মডেলে সেটা প্রেডিকশনের জন্য দিব, সেক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেটা হতে পারে পোর লাইটিং কন্ডিশন, অর্থাৎ লাইটের যদি স্বল্পতা থাকে বা লাইটের যদি তারতম্য হয়, সেক্ষেত্রে কী হয় যে একটা মাছের বৈশিষ্ট্য ইউনিকলি বা যে ফিচারগুলো সেগুলোকে অনেক সময় আইডেন্টিফাই করা পসিবল হয়ে ওঠে না, এটা একটা প্রবলেম। ফিশ পজিশন আর ওরিয়েন্টেশন, অর্থাৎ ফিশের যে পজিশন সেটা এমনভাবে থাকতে পারে যেটাকে অন্য মাছ মনে হতে পারে, এই জিনিসটাও কিন্তু হতে পারে। আর একটা হতে পারে কি ক্যামেরা নয়েজ, ক্যামেরার কোনো কারণে নয়েজি ভাবটা আমাদের ছবির মধ্যে চলে আসছে, যার ফলে ইমেজটা ক্লিয়ার না, যার ফলে কী হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে এবং আমাদের যে মাছটা সেটাকে আমরা প্রপারলি আইডেন্টিফাই বা প্রেডিক্ট করতে পারছি না। এটা হচ্ছে যদি আমাদের সেন্সিংয়ের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে, বা যদি দর্শনের ক্ষেত্রে চিন্তা করি সেক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো এগুলো হতে পারে। আচ্ছা, এবার 3 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, স্টেপস ইন দ্য প্যাটার্ন রেকগনিশন প্রসেস। অর্থাৎ এই যে দুটো মাছকে আমরা কোন প্রসেস ফলো করে সেটাকে প্রেডিকশন করতে পারি, এটাই হচ্ছে এখানে চাওয়া হয়েছে যে কোন কোন স্টেপগুলো ফলো করা হয়। প্রথমে কী করা হয়, একটা মাছের ইমেজ ক্যাপচার করা হয়। এরপর আইসোলেট ফিশ, অর্থাৎ আমাদের যে মাছ দুইটার প্রজাতি, তাই না, একটা হচ্ছে স্যালমন, একটা হচ্ছে সি বাস, এটাকে সেগমেন্টেশন করা, অর্থাৎ ভাগ করা হয় যে এই বৈশিষ্ট্য থাকলে এটা হচ্ছে স্যালমন, আর এই বৈশিষ্ট্য থাকলে এটা হচ্ছে সি বাস, এই জিনিসটা করা হয়। এরপর কী করা হয়, দুটো মাছকে ভাগ করার পরে তাদের মধ্যে যেই মেজারমেন্টটা, অর্থাৎ ফিচার যে এক্সট্রাকশনটা সেটা করা হয়ে থাকে এখানে। অর্থাৎ ফিচার বলতে ওই যে মাছের যে লেন্থ, হাইট, উইথ, ওয়েট, তারপরে শেপ, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফিচার এখানে ডিটেক্ট করা হয়ে থাকে দুটো মাছকে ভাগ করার পরে, যে এই মাছের সঙ্গে এই মাছের ডিফারেন্সটা হচ্ছে এইটা, ফিচারগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, তাই না? এরপর কী করে, ফিচার এক্সট্রাকশনের পরে আমাদেরকে ডিসিশন মেকিং বা ক্লাসিফিকেশনের কাজ করা হয়ে থাকে। অর্থাৎ যেই ক্রাইটেরিয়ার জন্য স্যালমন মাছটা আমরা রাখবো, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে বলবে স্যালমন মাছ, আর যেই ক্রাইটেরিয়াগুলো আমরা সি বাসের জন্য রাখবো, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে আমাদের বলবে সেটা হচ্ছে সি বাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্যাটার্ন রেকগনিশনের স্টেপগুলো। এখন আমরা দেখব সিলেক্টিং ফিচার্স। সিলেক্টিং ফিচার্স কি, এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সাপোজ এ ফিশারম্যান টেলস আস এ সি বাস ইজ জেনারেলি লঙ্গার দেন এ স্যালমন। অর্থাৎ সি বাস যে মাছটা সেটা জেনারেলি কী হয়, স্যালমনের থেকে লম্বা হয়ে থাকে। এটা কে বলছে, আমাদের একটা জেলে, তাই না, বলছে এটা। ঠিক আছে, খুব ভালো কথা। এবার কী হলো, সো উই চুজ লেন্থ অ্যাজ এ ফিচার। যেহেতু এখানে কী বলেছে, যেহেতু লম্বাই বড়, অর্থাৎ লেন্থে তারা সেম না, অর্থাৎ সি বাসটা স্যালমনের তুলনায় লেন্থ বড়, তাই না, এই জন্য আমরা ফিচার হিসেবে এখানে লেন্থ নিতে পারি। এখানে কন্ডিশন কেমন হতে পারে, তা আমরা এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করব। থ্রেশহোল্ড কীভাবে চুজ করব, চুজ দ্য থ্রেশহোল্ড, কালেক্ট ট্রেনিং স্যাম্পলস, মেজার ফিশ লেন্থ, প্লট হিস্টোগ্রাম অর অফ লেন্থ অফ দ্য বোথ ফিশেস। অর্থাৎ থ্রেশহোল্ডটা আমরা কী করব, ট্রেনিং যে স্যাম্পল সেগুলোর প্রতি কালেক্ট করতে পারি, অথবা ফিশের যে লেন্থ সেগুলোকে মেপে সেটার উপর বেস করে একটা থ্রেশহোল্ড, মানে একটা মিনিমাম রেশিও সেট করতে পারি। অথবা আমরা হিস্টোগ্রাম পড়ে আসছিলাম, মনে করে দেখেন ডেটা মাইনিংয়ে, সেটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই হিস্টোগ্রাম প্লটের মাধ্যমে কিন্তু আমরা দুইটা মাছের জন্য প্লট ডায়াগ্রামের মাধ্যমে তাদের মধ্যে লেন্থের যে থ্রেশহোল্ড ভ্যালু সেটা কিন্তু ডিফাইন করতে পারি। আচ্ছা, থ্রেশহোল্ড ভ্যালু নেওয়ার পরে কী হবে, যদি লেন্থটা বড় হয় থ্রেশহোল্ড ভ্যালুর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলতে পারবো সেটা সি বাস। আর যদি লেন্থটা আমাদের থ্রেশহোল্ড ভ্যালু থেকে ছোটো হয়, অর্থাৎ এলস কন্ডিশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো স্যালমন। এটাই হচ্ছে সিলেক্টিং ফিচার্স। অর্থাৎ একটা কোশ্চেনের উপর বেস করে বা একটা কথার উপর বেস করে আমরা যেই ইউনিক ফিচার্সটা কালেক্ট করলাম সেটাই হচ্ছে
ফিচার সিলেকশন। যেমন দেখেন এখানে থেকে যেটা বললাম যে একজন জেলে আমাদেরকে বলছে যে সিবাস মাছটা হচ্ছে এই স্যালমন মাছটা থেকে জেনারেলি লঙ্গার, অর্থাৎ বড়ো লম্বাই, তাহলে সেই জন্য আমরা এখানে লেন্থকে ফিচার হিসেবে নিছি বা এটাকে কাউন্ট করছি। তো এটা গেল ফিচার সিলেকশন। আচ্ছা, এখন আমরা দেখব কস্ট অফ ইরর। কস্ট অফ ইরর কি? যে আমাদের একটা জিনিস যদি ভুল প্রেডিকশন হয় তার ফলে আমাদের কতটুকু ইরর বা কতটুকু লস আমাদের হতে পারে, এই জিনিসটাই আর কি। যেমন দেখেন, ক্লাসিফাই স্যালমন অ্যাজ এ সি বাস মে বি লেস কস্টলি, বাট ক্লাসিফাই সি বাস অ্যাজ এ স্যালমন মে বি মোর কস্টলি। কারণ কি, আমরা জানি যে স্যালমন মাছটা অনেক দামি মাছ, তাই না? এটা অনেক বেশি এক্সপেন্সিভ সি বাসের তুলনায়। তো স্যালমন মাছ যদি সি বাস হিসেবে করা হয়ে থাকে, মানে ক্লাসিফাই করা হয়ে থাকে, যে সি বাসকে আমরা স্যালমন বললাম, কিন্তু সেটা কিন্তু সি বাস, স্যালমন না। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের কস্ট অফ ইররটা কম হবে। কিন্তু যদি উল্টোটা হয় যে আমরা সি বাসকে স্যালমন হিসেবে ধরলাম, তা আপনাকে যদি একটা পুঁটি মাছ দিয়ে ইলিশ মাছের দাম নেয়, তা আপনি কি তাকে ধরে মারবেন না? এই জিনিসটাই যে ভ্যারি করে, কোন জিনিসটা বেশি এক্সপেন্সিভ। আপনি ইলিশ মাছ নিচ্ছেন কিন্তু দাম দিচ্ছেন পুঁটি মাছের, তা আপনি তো লাভবান হলেন, তাই না? এই জিনিসটাই যে যেই জিনিসটা আমরা নিচ্ছি সেটা কতটুকু এক্সপেন্সিভ, সেটা কতটুকু প্রেডিক্টেড, মানে ভালোভাবে হয়েছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। এটাই হচ্ছে কস্ট অফ ইরর। এখন আমরা দেখবো ফিচারের যে কনসেপ্টগুলো সেগুলো। তো ফিচার কি? ফিচার আমরা অলরেডি জেনে গেছি। সেটা হচ্ছে ফিচার আর প্রপার্টিজ দ্যাট বেস ক্যারেক্টারাইজ অফ ডেটা ফর ক্লাসিফিকেশন। অর্থাৎ একটা ডেটার ক্যারেক্টারাইজ করার ফলে একটা ডেটা থেকে যে ক্লাসিফিকেশন করা হয় সেটাই হচ্ছে ফিচার। ফিচার এক্সট্রাকশন কি? চুজিং দ্য বেস্ট সাবসেট অফ প্রপার্টিজ ফর ক্লাসিফিকেশন অ্যান্ড মেজার দ্য ভ্যালু অফ ইচ ফিচার ইজ কল্ড ফিচার এক্সট্রাকশন। অর্থাৎ আমরা যেই ফিচারটাকে নিলাম সেটার মধ্যে কোন সাবসেটটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে নিয়ে ক্লাসিফাই বা মেজার করার যে পদ্ধতি সেটাই হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ফিচার ভেক্টর কি? দ্য রেজাল্ট অফ ফিচার এক্সট্রাকশন স্টেজ ইজ কল্ড ফিচার ভেক্টর। অর্থাৎ ফিচার এক্সট্রাকশনের যে রেজাল্ট আমরা পাবো সেটাই হচ্ছে ফিচার ভেক্টর। আর একটা আছে সেটা হচ্ছে ফিচার স্পেস। তাহলে ফিচার স্পেসটা কি? দ্য স্পেস ফর অল পসিবল ফিচার ভেক্টর আর কল্ড ফিচার স্পেস। অর্থাৎ যতগুলো ফিচার ভেক্টর একটা স্পেসে পসিবল, সেই পসিবল যে আউটকামটা সেটাই হচ্ছে ফিচার স্পেস। তো ফিচার স্পেসের যে কনসেপ্টটা, সেখানে আরও তিনটা টার্ম আছে, সেটা হচ্ছে স্ক্যাটার প্লট, ডিসিশন স্পেস আর ডিসিশন বাউন্ডারি। স্ক্যাটার প্লটটা কি? ভিজুয়ালাইজ ডেটা পয়েন্টস, অর্থাৎ যেই পয়েন্টটাতে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। যেমন ধরেন, এই যে আমরা যদি এরকম একটা সারফেস আঁকি, সাপোজ এখানে অনেকগুলো ডেটা আছে, এই যে পূর্ণ যে জিনিসটা, এই যে বক্সটা, যে সারফেসটার উপর আমরা বিভিন্ন ধরনের ডেটাকে ভিজুয়ালাইজ করছি, এটা এক্স অ্যাক্সিস, এটা এটা ওয়াই এক্স, এটা এক্স অ্যাক্সিস, তাই না? এই যে এই জিনিসটা, এটাই হচ্ছে আমাদের স্ক্যাটার প্লট। ডিসিশন স্পেসটা কি? রিজিয়ন অ্যাসাইন টু ইচ ক্লাস, অর্থাৎ কোন ক্লাসে কতটুকু স্পেস যাবে সেটাই হচ্ছে ডিসিশন স্পেস। আর ডিসিশন বাউন্ডারি কি? লাইন আর কার্ভ সেপারেটিং ক্লাসেস। অর্থাৎ ধরেন এখান থেকে একটা এরকম লাইন গেল, এর ফলে কী হলো? এটা হয়ে গেল আমাদের ডিসিশন বাউন্ডারি। অর্থাৎ এই পাশে যে ডেটাগুলো সেগুলো হচ্ছে একটা ডিসিশন স্পেস, এই পাশে যে ডেটাগুলো সেগুলো হচ্ছে আর একটা ডিসিশন স্পেস। অর্থাৎ ডিসিশন বাউন্ডারি বিভিন্ন ক্লাসকে তাদের ফিচারের উপর বেস করে ক্লাসিফাই করার মাধ্যমে তাদেরকে আলাদা করতে পারে। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব কার্ডস অফ ডাইমেনশনালিটি। তো কার্ডস অফ ডাইমেনশনালিটির ক্ষেত্রে ডাইমেনশনালিটি মানে কি? সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা ডেটা মাইনিং বা মেশিন লার্নিং বা প্যাটার্ন রিকগনিশনের ভাষায় আমরা এই অ্যাট্রিবিউটকে ডাইমেনশনাল বলে থাকি। তো কার্ডস অফ ডাইমেনশনালিটি বলতে, যদি আমাদের ফিচারের সংখ্যা ইনক্রিজ হয় সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি ইনক্রিজ ডেটা অ্যাট্রিবিউট যদি খুব বেশি ইনক্রিজ হয় সেক্ষেত্রে ডেটাগুলো আমাদের স্পার্টস হতে পারে। স্পার্টস বলতে ডেটা হচ্ছে নাল হতে পারে, এমটি হতে পারে বা মিসিং ভ্যালু হতে পারে ডেটার মধ্যে। এরপরে কি? মোর স্যাম্পল আর রিকোয়ার্ড, অর্থাৎ অনেক বেশি স্যাম্পল প্রয়োজন পড়ে একটা মডেলকে ট্রেনিং করানোর জন্য বা প্যাটার্নকে খুঁজে বের করার জন্য। এটা একটা প্রবলেম। কম্পিউটেশন ইনক্রিজ, অর্থাৎ কম্পিউটেশন যে প্রসেসটা সেটা ইনক্রিজ হয়। এরপর হচ্ছে পারফরমেন্স বিকাম স্লো, যেহেতু অনেক বেশি ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, অনেক বেশি স্যাম্পলের প্রয়োজন হচ্ছে,
ডেটার অনেক সময় মিসিং ভ্যালু হতে পারে, সেটাকে ঠিক করা লাগতে পারে, বা কম্পিটিশন ইনক্রিজ হচ্ছে, সেই কারণে আমাদের পারফরমেন্সটাও কিন্তু তুলনামূলকভাবে যদি অনেক অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায় বা ফিচার অনেক বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে পারফরমেন্সটা স্লো হয়ে যাবে। তো এই যে প্রবলেমগুলো, এগুলোকে আমরা ডাইমেনশনালিটি কার্ডস অফ ডাইমেনশনালিটি বলে থাকি। এখন আমরা দেখব জেনারেলাইজেশন। A good pattern recognition system should perform well on new unseen data, not just memorize training data. This ability is called generalization. অর্থাৎ ওই সুপারভাইজ আনসুপারভাইজ লার্নিংয়ের যে কনসেপ্টটা, অর্থাৎ একটা ডেটা যদি পারফর্ম করতে পারে, যে কোনো আনসিন ডেটার ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারে, শুধুমাত্র তাকে যে ট্রেনিং মডেলগুলো দেওয়া হলো সেটার উপর বেস করে সেটা আউটপুট দিবেই। এরপর ধরেন তাকে নতুন একটা ডেটা দেওয়া হলো, সেটাকেও সেটা প্রেডিক্ট করতে পারবে, এক্স্যাক্ট না হলেও কাছাকাছি একটা সে প্রেডিকশন দিতে পারবে। এই যে ভালোভাবে যে পারফর্ম করার যে কনসেপ্টটা, এটাই হচ্ছে জেনারেলাইজেশন। তো এবার আমরা দেখব আজকে ভিডিওর লাস্ট টপিকস, সেটা হচ্ছে ট্রেড অফ। ট্রেড অফ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বায়াস আর একটা হচ্ছে ভেরিয়েন্স। যেটা ট্রেড অফটা ডেটা পোস্ট প্রসেসিং, অর্থাৎ একদম লাস্ট যে ফেজটা ছিল ডেটার, মানে প্যাটার্ন লাস্ট যে ফেজটা ছিল সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং, তাই না? তো যদি একটু দেখাই, এই যে দেখেন, যখন আমরা দেখলাম যে কীভাবে সেটা কাজ করে প্যাটার্ন রিকগনিশন, সেখানে দেখলাম কী করে ডেটা কালেক্ট করে, প্রি প্রসেসিং করে, এরপরে সেখান থেকে ফিচার এক্সট্রাকশন করে, ক্লাসিফিকেশন করে এবং পোস্ট প্রসেসিং করে। এই যে পোস্ট প্রসেসিংটাই হচ্ছে ট্রেড অফের মধ্যে পড়ে। যেখানে কী করা হয়ে থাকে, এই পোস্ট প্রসেসিংয়ের মধ্যে দুটা কাজ করা হয়ে থাকে, একটা হচ্ছে বায়াস আর একটা হচ্ছে ভেরিয়েন্স ক্যালকুলেশন করা হয়। বায়াসটা হচ্ছে ইরর ইন ক্লাসিফিকেশন মডেল, অর্থাৎ ক্লাসিফিকেশন মডেলের যে ইররটা সেটা হচ্ছে বায়াস, আর ভ্যারিয়েন্সটা কি ইরর ইন সেন্সিটিভ অফ দ্য ট্রেনিং ডেটা। ট্রেনিং যে ডেটাটা আমরা নিয়ে কাজ করছি সেটার মধ্যে যে কোনো ইরর থাকে সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে ক্লিয়ার, ক্লাসিফিকেশন ইররকে বলা হয় বায়াস, আর ট্রেনিং ডেটার মধ্যে যে কোনো ইরর থাকে সেটাকে বলা হয় ভ্যারিয়েন্স। তো বায়াসের ক্ষেত্রে আমাদের কী হয়, সিম্পল মডেল ইউজ করা হয়, এখানে আন্ডার ফিটিং হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। এখানে কি হয়, আমাদের বায়াসটা যদি হাই হয়, ভ্যারিয়েন্সটা অবশ্যই লো হবে, কারণ আমাদের ট্রেনিং ডেটার যদি ইরর কম থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সময় হাই বায়াস হতে পারে। মডেলকে ট্রেন করার পরে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের ইরর আসতে পারে সিম্পল মডেলের ক্ষেত্রে। আর ভ্যারিয়েন্সের ক্ষেত্রে কী হচ্ছে, ভ্যারিয়েন্সের ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স মডেল ইউজ করা হয় এবং এখানে ওভার ফিটিং করা হয়। দেখেন বায়াসে সিম্পল মডেল এবং আন্ডার ফিটিং হয়, আর ভ্যারিয়েন্সে কিন্তু কমপ্লেক্স মডেল এবং ওভার ফিটিং হয়। অর্থাৎ কোনোটাই কিন্তু বেশি হওয়া যায় না, দুটোকে ব্যালেন্স করাই হচ্ছে আমাদের মূল কাজ, তাই না? তো এখানে ওভারফিটিং কেন হয়, কারণ এখানে বায়াসটা লো থাকে এবং ভ্যারিয়েন্সটা হাই হয়ে যায়। অর্থাৎ ট্রেনিং যে ডেটাটা সেটার ইররটা অনেক বেশি থাকার কারণে আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু ভুল প্রেডিক্ট করতে পারে বা ইরর আসতে পারে। তো হাই বায়াসের ক্ষেত্রে যদি আমাদের ট্রেনিং ফেজ এবং টেস্টিং ফেজ দুটোই চিন্তা করি, দুই ফেজেই কিন্তু বায়াস হাই হতে পারে, আর শুধুমাত্র টেস্টিং ফেজে কিন্তু ভ্যারিয়েন্সটা হাই হয়, আমাদের ট্রেনিং ফেজে কিন্তু ভ্যারিয়েন্স হাই হয় না। তো দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ডিফারেন্স বললাম। আমি যদি আরেকবার বলি যে বায়াস হচ্ছে কি, বায়াস হচ্ছে ক্লাসিফিকেশনের ইরর, ভ্যারিয়েন্সটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটার ইরর। ক্লিয়ার? আচ্ছা, বায়াসে হচ্ছে সিম্পল মডেল ইউজ করা হয় এবং আন্ডার ফিটিং হয়, আর ভ্যারিয়েন্সে হচ্ছে ওভার ফিটিং কমপ্লেক্স মডেল ইউজ করা হয় এবং ওভার ফিটিং হয়। বায়াসে কী হয়, স্যাম্পল মডেলের ক্ষেত্রে বায়াসটা হাই হয়, ভ্যারিয়েন্সটা লো হয়, আর কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে কী হয়, বায়াসটা লো হয়, ভ্যারিয়েন্সটা হাই হয়। হাই বায়াস কোন কোন ক্ষেত্রে হতে পারে, টেস্টিং ফেজ এবং ট্রেনিং ফেজ দুই ক্ষেত্রে হতে পারে, বাট হাই ভ্যারিয়েন্স শুধুমাত্র টেস্টিং ফেজে হয়, এখানে ট্রেনিং ফেজে কোনো হাই ভ্যারিয়েন্স হয় না। ক্লিয়ার? তা আমি আশা করি আজকে যতগুলো টপিকস দেখিয়েছি অনেক ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বেজিয়ান ক্লাসিফায়ার অ্যান্ড ইটস ভ্যারিয়েন্স। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।